হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম এবং এখানে আমরা টোকিও রিভেঞ্জার্স এর সিজন 5 থেকে শুরু করব। আর সিজন 5 এর এই প্রথম এপিসোডটা আমরা সাজিয়েছি 9টা চ্যাপ্টার দিয়ে। মানে আমরা খুবই সংক্ষেপে টোকিও রিভেঞ্জার্স এর স্টোরিটা শেষ করব। আর অনেকে বলছিলে যে ভাই যে টোকিও রিভেঞ্জার্স দেওয়া বন্ধ করেন, মানে অনেক কমেন্ট পাচ্ছে টোকিও রিভেঞ্জার্স দেওয়া বন্ধ করেন, কারণ এইভাবে দেখে মজা পাচ্ছি না। তো যারা এটা বলছে এটা অবশ্যই এটা সত্য কথা যে টোকিও রিভেঞ্জার্স এভাবে মাঙ্গা বলে তো অবশ্যই মজা পাওয়া যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমার টোকিও রিভেঞ্জার্স এর যে 4 নম্বর সিজন অ্যানিমেশন আকারে কবে আসবে এটার এখনো অ্যানাউন্সমেন্টই হয়নি। সিরিয়াসলি এখনো অ্যানাউন্সমেন্টই হয়নি। মিনিমাম আরো 2 বছর লাগবে আসতে, শুধুমাত্র সিজন 4 শেষ হতে। আর সিজন 4 কিন্তু অলরেডি আমরা মাঙ্গা শেষ করে ফেলেছি। আর এই সিজন 5 যে আমরা শুরু করলাম, এই সিজন 5 এর ফুল স্টোরি হয়তো আমরা আগামী 15 দিনে বা 20 দিনে শেষ করতে পারবো। এর কারণটা হচ্ছে কি, আজকের এই ভিডিওতে আমরা টোটাল 9টা চ্যাপ্টার কভার করতে চলেছি। মানে আমরা জাস্ট খুব সংক্ষেপে টোকিও রিভেঞ্জার্স এর স্টোরিটা শেষ করে দেবে। এর জন্যই, কারণ তোমাদের মতো অনেকেই রয়েছে যারা খুব শীঘ্রই দেখা যাবে পড়ালেখায় ব্যস্ত হয়ে যাবে বা জবে ব্যস্ত হয়ে যাবে বা যে কোনোভাবে ব্যস্ত হয়ে যাবে। দেখা যাবে টোকিও রিভেঞ্জার্স এর পুরো স্টোরিটা কখনোই তোমাদের আর দেখার বা শেষ করার সম্ভাবনা থাকবে না। তো এই জন্য যেহেতু এখন তোমরা ইনভলভ আছো, এই মুহূর্তে আমি যেটা চাই, যেভাবে ডিমন স্লেয়ার শেষ করে দিয়েছিলাম, অন্তত তোমরা বুঝতে পেরেছো যে ডিমন স্লেয়ারের কাহিনীটা কি হতে পারতো বা কি হবে, সেইভাবে আমরা টোকিও রিভেঞ্জার্সটা শেষ করতে যাচ্ছি। আর এই যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এইগুলো কি ভিডিও বলো তো? আমি জাস্ট তোমাদের হয়ে মানগাটা পড়ে দিচ্ছি, কারণ সবাই তো মানগা পড়তে পারো না বা বই পড়ার সময় না। আমি জাস্ট খুবই সংক্ষেপে তোমাদের জন্য ওই বইটা পড়ে দেবো, এইটুকুই তো। আর কি, তো খুব বেশি দিন না, সর্বোচ্চ 15 থেকে 20 দিন সময় নেবো আমরা। 15-20 দিন প্লিজ আমাদের সাথে বিয়ার করো, তারপর আমরা নতুন কোনো একটা সিরিজ এখানে শুরু করবো। বাট সে পর্যন্ত আমি রিকোয়েস্ট করবো, যাদের দেখার ইচ্ছা তারা দেখো, যাদের দেখার ইচ্ছা না তাদের কমেন্ট করার দরকার না যে দেখতে ভালো লাগছে না। কারণ অলরেডি র্যান্ডম অ্যানিমেশন নামে আমাদের একটা চ্যানেল রয়েছে, ওখানে কিন্তু কোনো মাঙ্গা চলে না। আর এই চ্যানেলটা শুরু হয়েছিল মাঙ্গার জন্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে জুজুৎসু কাইজেন দিয়ে শুরু হয়েছিল। তো যাই হোক, এখন আমি টোকিও রিভেঞ্জার্স এর 205 থেকে 213 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদেরকে গল্প পড়ে শোনাবো। আর টোটাল চ্যাপ্টার রয়েছে 278টা, খুব বেশি সময় লাগবে না মনে হয়। তো সিজন 4 এর শেষের দিকে আমরা কি দেখেছিলাম, তাকিমিচি মাইকির হাত ধরে বাঁচায় এবং এরপর তাকিমিচি আর মাইকির হাত যখন এক জায়গায় হয়, টাইম আবার লিভ করে এবং এইবার টাইম লিভ করার পরে দেখা যায় তাকিমিচি তার স্কুল লাইফে চলে গিয়েছে। বাট এবার কিন্তু তাকিমিচি 12 বছর পিছনে নয়, বরং 10 বছর পিছনে চলে গিয়েছে। আর স্কুলে গিয়ে তাকিমিচি তার বন্ধুদের সাথে দেখা করে এবং এখানে তাকিমিচি দেখতে পায় ও যে হাই স্কুলে পড়ে সেখানে ওর সাথে চিফু এবং হাকায়ও পড়ে। তো তাকিমিচি প্রথমে যায় চিফু এর কাছে, সবকিছু খুলে বলে যে ফিউচারে কি কি হয়েছে, মাইকি মারা যাচ্ছে। এমনকি তাকিমিচি এটাও বলে যে এবার শুধুমাত্র হেনাতাকে নয় বরং মাইকিকেও বাঁচাতে হবে। আর এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয়, আমরা দেখি কান্টো মানজি গ্যাংকে। মানে আজ থেকে 2 বছর আগে মাইকি নিজেই টোমান গ্যাং ব্যান করার পরে ও নিজে কান্টো মানজি নামে আরেকটা গ্যাং বানিয়ে ফেলেছে। মানে এটা বন্টেন গ্যাং ওর আগে বানিয়েছে, বন্টেন গ্যাংকে তো ভবিষ্যতে গিয়ে হবে। তো এখানে আমরা কোকোকে দেখতে পাই, সানজুকে দেখি এবং তাদের লিডার সানজিরো মানোকেও দেখি, আই মিন মাইকিকে। আর এখানে আমরা দেখি মাইকি বরাবরের মতো এখন অনেক শক্তিশালী এবং সে একাই অনেক লোকদেরকে মেরে ফেলেছে। আর তখনই হঠাৎ করে মাইকির ফিল হয় এবং মাইকি বলে ওঠে, ও তাকিমিচি, তার মানে তুমি আবার ফিরে এসেছো, আবার দেখা হচ্ছে আমাদের। আর এরপর আমাদের নতুন কিছু ক্যারেক্টারদের দেখানো হয়, নতুন কিছু গ্যাংদের দেখানো হয়, তবে এই এপিসোডে তাদের কোনো পরিচয় আমাদেরকে দেওয়া হয় না। আর তারপর আমরা দেখি তাকিমিচি যায় হিনাতার কাছে এবং তার কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ ভবিষ্যতে 2 দিন পরে ওর বিয়ে, কিন্তু তার আগে ও মাইকিকে ইনভাইটেশন করতে গিয়েছিল, বাট সেখানে গিয়ে নিজেই মারা গিয়েছে এবং ওই অতীতে চলে এসেছে। তো এটা শুনে হিনাতা বুঝতে পারে যে এটা ফিউচারে তাকিমিচি আবার ফিরে এসেছে। তো তাকিমিচি তখন হিনাতাকে বলে, যতক্ষণ অব্দি আমি মাইকিকে বাঁচাতে না পারছি ততক্ষণ অব্দি সবকিছু এমনিতেই চলতে থাকবে, তো এবার আমার মাইকিকেও বাঁচাতে হবে। তো এরপর আমরা দেখি হিনাতা তাকিমিচিকে এটা বলে মোটিভেট করে যে দেখো, এবার যদি কোনো ভুলও হয় বা যা মনে হয় তাই হোক, আমি হিনাতা সবসময় তাকিমিচি তোমার সাথে থাকবো। তো আমি মনে করি তোমরা সবাই হিনাতার মতো একটা গার্লফ্রেন্ড ডিজার্ভ করো। আর আমার বউ অবশ্যই এরকমই, আমার বউ আমাকে সবসময় সাপোর্ট করে। তো যাই হোক, এমনকি মনে করো আমি ভুলে ভুলে যদি বদনা ছাড়া টয়লেটে যাই, বদনাটা এগিয়ে দিয়ে আসে, এই ধরনের সাপোর্টার আমার বউ আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি তাকিমিচি বলে যে এবার তার ইচ্ছা মাইকিকে হারানো। আর মাইকিকে হারানোর জন্য তাকিমিচিকে ডিলিকুয়েন্টের ব্যাপারে জানতে হবে। আর এই কাজে তাকে সাহায্য করবে হচ্ছে তার বন্ধু চিফু। তো চিফু তখন বলে, দেখো টোমান ব্যান হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গিয়েছে। আর টোমান ব্যান হওয়ার পরে টোকিওর যে পাওয়ার রিলেশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানে টোকিওর কে কন্ট্রোল নেবে এটা নিয়ে বিভিন্ন গ্যাংদের মধ্যে লড়াই হচ্ছিল, কারণ প্রত্যেকটা গ্যাংই দাবি করছিল যে আমরা সবচেয়ে পাওয়ার হাউস, আমরা সবচেয়ে শক্তিশালী। তো এইভাবেই সিভিল ওয়ার চলছিল এই যুদ্ধের মধ্যে। কিন্তু 3টা কারিশমার কারণে এই টোকিওর যে ডেলিকুয়েন্ট ওয়ার্ল্ডে যে সিভিল ওয়ারটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। আর ওই 3টা কারিশমা ছিল হচ্ছে, আমি বুঝিয়ে বলি, মনে করো টোকিওতে অনেক বেশি গ্যাং হয়ে গিয়েছে এবং এত বেশি গ্যাং যে সবাই মনে করো পুরো টোকিওর রাজত্ব নিতে চায়, এর জন্য প্রচুর লড়াই হতো। কিন্তু 3টা গ্যাং অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। যার প্রথম গ্যাংটি ছিল হচ্ছে রোকেওরু ডেনডাই নামের একজন, যে টোকিওর সাউথ সাইডে থাকে আর তার আয়ত্তের এলাকা হচ্ছে মিনাটা ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে ভ্রামিং গ্যাং বস কাওয়ারাজি সেজু, যে কিনা সেনজি ওয়ার্ল্ডে ছিল, আই মিন ওর এরিয়া হচ্ছে সেনজি ওয়ার্ল্ড। আর ফাইনালি যে গ্যাংটা রয়েছে সেটা হচ্ছে কান্টো মানজি গ্যাং, যেটা রিপ্রেজেন্ট করে সানো মানজিরো। আর ওর রুল পুরো টোকিওতে আছে, কিন্তু ওর সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে শিবুয়া ওয়ার্ল্ডে। আর যারা জাপানিজ এনিমি দেখো তাদের সাথে কিন্তু এই শিবুয়া জায়গাটার সাথে অনেক বেশি পরিচিত তোমরা, কারণ জাপানিজ এনিমির যে ইন্ডাস্ট্রি এটা শিবুয়াতে। জুজুৎসু কাইজেনও শিবুয়া দেখেছো আর অনেক এনিমিতে তোমরা শিবুয়া দেখেছো। তো যাই হোক, এই 3 গ্যাং এর কারণে বর্তমানে ওই সিভিল ওয়ারটা শেষ হয়ে গিয়েছে এবং একটা ব্যালেন্সড অবস্থা
অবস্থায় রয়েছে, মানে কেউ কারোর সাথে লাগে না। এবং ডেলিকন ওয়ার্ল্ডের মানে এই টোকিওর যত গ্যাং রয়েছে সবাই এই 3 গ্যাংকে 3 ডেটিস বলে। তো তাকেমিচি তখন ভাবে তার মানে এই টাইম লাইনে মাইকির সমান সমান আরো 2 জন রয়েছে। তো এই কথা বলে তাকেমিচি আর চিফু যখন নিচে নেমে আসছিল তখন তাকেমিচি চিফুর কাছে জিজ্ঞাসা করে আমরা কিভাবে মাইকিকে হারাতে পারি। চিফু বলে মাইকিকে হারানোর শক্তি কারোর মধ্যেই নেই, তবে তারপর আমাদের যে পুরনো টিম রয়েছে তাদের সাথে কথা বলে তুমি দেখতে পারো। আর তখনই সেখানে হাকাই চলে আসে, আর হাকাই ওদের দুজনকে একটা জায়গায় নিয়ে যায়। আর এই জায়গাটা আমরা দেখতে পাই এটা মূলত পাচিনের বিজনেস অফিস ছিল। তো তাকেমিচিকে দেখেই পাচিন বলে কি রে কি খবর তোর, কেমন আছিস। বাট তাকেমিচি পাচিনকে চিনতেই পারে না, 2 বছর পাচিন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু এরপর পাচিন যখন সানগ্লাস খুলে তাকেমিচিকে পরিচয় দেয় তখন তাকেমিচি চিনতে পারে। তো এখানে আমরা জানতে পারি পাচিন আর পিয়ান একসাথে বিজনেস করছে, তারা রিয়েল এস্টেট বা জমি গাছ কেনার বিজনেস খুলেছে এবং তারা ফিউচারে অনেক বেশি প্রতিষ্ঠিত হচ্ছে এটার কারণে, মানে ভবিষ্যতে গিয়ে ওরা অনেক বেশি ধনী হবে এই কারণে। তো যাই হোক, এরপর সবাই ওরা ভালো মজা করে সেখানে। আর লাস্টে চিফও তাকেমিচিকে বলে দেখো তুমি কি পাচিন আর পিয়ানকে তোমার টিমে ইনভাইট করবে, কিন্তু তাকেমিচি কিছু বলে না। আর সেখান থেকে বেরিয়ে আসার পর তাকেমিচি চিফিওকে বলে দেখো মিটশোয়া পাচিন পিয়ান ওদের সবারই নিজেদের একটা করে প্ল্যান রয়েছে, তো আমি চাই না আমার এই মিশন ওদের আমি ইনভাইট করে ওদের ভবিষ্যৎ নষ্ট করি। আর চিফও তখন বলে হ্যাঁ রে ভাই আমিও খুব ব্যস্ত আছি, আমারও পার্ট টাইম জবে যেতে হবে। মানে বুঝতেই পারছো 2 বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, সবাই বড় হয়ে গিয়েছে। তো এইভাবে সবাই চলে যায়, তাকেমিচি একা হয়ে যায়। আর তাকেমিচি বুঝতে পারে মাইকিকে যদি হারাতে চায় আর একাই হারাতে হবে, মানে সিচুয়েশন 2 বছর আগের মতো নেই, সবাই যার যার মতো ব্যস্ত। তো তাকেমিচির এই ঝামেলার মধ্যে সে এবার আর পাশে কাউকে পাবে না, কারণ এবার সবারই একটা করে ফিউচারে প্ল্যান রয়েছে। তো তাকেমিচি যখন এসব ভাবছিল তখনই ওর কাছে ড্রাকেনের কল আসে। আর ড্রাকেন তাকেমিচিকে বাইকের শপে ডাকে এবং জিজ্ঞেস করে তাহলে তুই এসেছিস। আর তাকেমিচি এখানে দেখতে পায় যে ড্রাকেন তার নিজের বাইকটা রিপেয়ার করছিল, আর রিপেয়ার করার পরে ওই বাইকটা টেস্টিং এর জন্য ওরা দুজন একসাথে রাইডে বের হয়। তো ওই বাইক চালানোর সময় তাকেমিচি ড্রাকেনকে বলতে থাকে যে আমি যে এবার ফিউচার থেকে এসেছি, এবার যেটা দেখে এসেছি এটা তো খুবই ভয়ঙ্কর। মানে ড্রাকেনকে সবকিছু খুলে বলে যে মাইকি কিন্তু ভবিষ্যতে মারা পড়ছে এই কাহিনী, আর এবার কিন্তু আমাদের শুধুমাত্র হিনাতা না মাইকিকেও বাঁচাতে হবে, আর এর জন্য যা করা প্রয়োজন ও ড্রাকেনের কাছে সাহায্য চায়। বাট এই ড্রাকেন আর আগের ড্রাকেন নেই। ড্রাকেন বলে মাইকির জন্য আমি আর কিছুই করতে পারবো না, আমাদের দুজনের রাস্তা ভিন্ন হয়ে গিয়েছে। আর এখানে আমরা টোকিও রিভেঞ্জার্স এর 205 থেকে 209 চ্যাপ্টার পর্যন্ত দেখলাম। আর এখন ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন হবে, এই বিজ্ঞাপনটার পরে আমরা পরবর্তী যে 4টে এপিসোড 210, 211, 212, 213 সেটা সম্পর্কে জানবো। একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো এবার চলো 210 থেকে 213 নম্বর চ্যাপ্টার দেখে আসি। তবে এখানে কিছু বিষয় উল্লেখ্য, নতুন বেশ কিছু ক্যারেক্টার আসবে, তো এই জন্য আমিও গুলিয়ে যেতে পারি, তোমরা অনেকে গুলিয়ে যেতে পারো। আর এখানে আরেকটা সমস্যা রয়েছে, যেহেতু এটা মেইন এনিমি নয়, এটা হচ্ছে আমি তোমাদের জন্য কমিক্স বা মানগা যে বই রয়েছে সেটা পড়ে দিচ্ছি, তো একটু বোঝার সমস্যা হবে, এটা খুবই স্বাভাবিক। বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো স্টোরিটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি, দেখি তোমরা কতখানি বুঝতে পারো আর আমি কতখানি তোমাদেরকে বোঝাতে পারি। তো বিজ্ঞাপনের আগের যে ভিডিওটা আমরা দেখেছিলাম তার লাস্টে আমরা দেখেছিলাম কি, যে তাকেমিচি আর ড্রাকেন বাইক রাইডে যায়, আর তখন ড্রাকেন তাকেমিচিকে বলে দেখো মাইকের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, আমি বুঝতে পারছি না এই কথাটা আমি তোমাকে কিভাবে বলবো, কিন্তু এই সময়ে সোসাইটির মানুষরা আমাদের অনেক সম্মান করে। এর কারণটা হচ্ছে আমরা গ্যাংগিরি ছেড়ে দিয়েছি, স্বাভাবিক জীবনে এসেছি, আর মাইকি আমাদের ভালোর জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং ও ইচ্ছে করে খারাপ পথ বেছে নিয়েছে। আর এর কারণ হয়তো এটা হতে পারে যাতে আমাদেরও প্রোটেক্ট করতে পারে, কিংবা যে কোনো কারণ হতে পারে, আমি জানি না। তো এর জন্য আমার মনে হয় তাকেমিচি তুমি মাইকিকে ওই খারাপ পথে ছেড়ে দাও। আর মাইকি আগের চেয়ে অনেক বেশি বদলে গিয়েছে, তুমি যদি ওর সামনে গিয়ে পড়ো ও যে তোমাকে মেরে ফেলবে তার আগে একবারও ভাববে না। আর তখন তাকেমিচির মনে হয় ড্রাকেন তো সত্য কথাই বলেছে, ফিউচারে আসলে তো মাইকি কোনো কিছু না ভেবেই তাকেমিচিকে মেরে দিয়েছিল। তো যাই হোক, ড্রাকেন আর তাকেমিচি যখন কথা বলছিল তখনই আমরা দেখি ইনোপিকে ওদের বাইকের সামনে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে তাকেমিচির ড্রাইভিং স্কিল অনেক ভালো ছিল, সেই জন্য সে নিজেকে আর ইনোপিকে বাঁচিয়ে নেয়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ইনোপিকে কেউ মেরে ওদের বাইকের সামনে ফেলে দিয়েছে, আর ওদের বাইকের সামনে যে ফেলেছে সে হচ্ছে রুকোহা টেন্ডার। মানে আমরা তো এখন জানি কি 3টা গ্যাং রয়েছে, টপ গ্যাং, মাইকির গ্যাং, তার বাইরে আরো 2টা গ্যাং। তো নতুন যে
যে দুইটা গ্যাং, ওদের তো লিডারের নাম আমরা এখনো জানি না, বা ওদের গ্যাংয়ের নামটা আমাদের এখনো মাথায় মুখস্থ হয়নি, সময় লাগবে। তবে এই গ্যাংটার নাম হচ্ছে রুকুহারা টেন্ডার গ্যাং, আর এই লোকটার নাম হচ্ছে সাউথ। তো এখানে আমরা দেখতে পাই পুরো গ্যাংয়ের মেম্বার এসে সাউথের পেছনে দাঁড়ায়। তো তখন সাউথ ড্রাকেনের সামনে আসে এবং ড্রাকেনকে বলে, এই ড্রাকেন, রুকুহারা টেন্ডারে জয়েন কর। তো তাকেমিচি তখন তো ভয় পেয়ে যায়, কারণ আশেপাশে রুকুহারা টেন্ডার 100-র বেশি ম্যান চলে এসেছে বা মানুষ চলে এসেছে। তো যাই হোক, এখানে ড্রাকেন কিন্তু কোনো ভয় না পেয়ে সাউথকে বলে, আমার উত্তর সবসময় একই থাকবে সাউথ, তুমি কেন বুঝতে পারছো না, আমি কখনোই রুকুহারা টেন্ডারে জয়েন করবো না। তো এই কথা আমরা বুঝতে পারি সাউথ অনেক আগে থেকেই ড্রাকেনকে ফোর্স করছিল রুকুহারা টেন্ডার গ্যাং এ জয়েন করার জন্য। বাট ড্রাকেন বলে, আমি অলরেডি রিটায়ার্ড করেছি, আমি তোমাদের এইসব গ্যাংয়ের ঝামেলায় জড়াতে চাই না। বাট এই রিটায়ারমেন্টের কথা শুনে সাউথ আরো অনেক রেগে যায় এবং সাথে সাথে সাউথ ড্রাকেনকে মারতে শুরু করে। এবং সাউথ বলে, আমি তোকে কখনোই ক্ষমা করবো না যদি তুই আবারও রিটায়ারমেন্টের কথা বলিস। তো এখানে সাউথ খুব বাজেভাবে ড্রাকেনকে মারতে থাকে, আর মারার সময় সাউথ ড্রাকেনকে বলে, তোর কাছে এখন ড্রাকেন দুটো পথ খোলা রয়েছে, হয় আমার সাথে আবার গ্যাংয়ে কাজ করবি, নয়তো এখানে মারা পড়বি। বাট তখনই সাউথের নজর যায় হচ্ছে তাকেমিচির ওপরে, আর সাউথ তখন বলে ওঠে, আচ্ছা যদি টোমানের ভাইস ক্যাপ্টেন ড্রাকেন আমার সাথে না যায়, তাহলে টোমানের সাবেক ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন তাকেমিচিকে আমি নিয়ে নেব। তো সাউথের বার বলে, তাকেমিচি এখন তোর পালা। তো সাউথ তাকেমিচিকে যখন মারতে যাচ্ছিল, তখন আমরা দেখি রুকুহারা টেন্ডারের যে গ্যাংয়ের লোক রয়েছে ওদেরকে কেউ এসে মারা শুরু করেছে। আর তখন আমরা জানতে পারি আরেকটা যে গ্যাং রয়েছে সেই গ্যাংয়ের ভাইস প্রেসিডেন্ট তাকেমি এসেছে। আর ওই গ্যাংটার নাম আমি শিওর না, ভামরিং বা এই ধরনের কোন একটা গ্যাং। তোমরা তিনটা গ্যাংয়ের নাম একটু কমেন্টে লিখে দিও, মানে বর্তমানে যে তিনটা রানিং গ্যাং চলছে, তোমরা যেটা মানগা পড়েছো, গ্যাংগুলোর নাম একটু কমেন্টে লিখে দিও, যাতে আমি পরবর্তীতে ওইটা দেখে আমি শিখতে পারি এবং ভালোভাবে নামগুলো উচ্চারণ করতে পারি। কারণ বুঝতেই পারছো আমি তো অনেকটা স্ক্রিপ্ট বেস তোমার এক্সপ্লেন করি, এবং আমি জাস্ট একবার একটা এক্সপ্লেন দেখে তারপর স্ক্রিপ্ট দেখে এক্সপ্লেন করি, তো আমার মাথায় পুরো জিনিসটা সবসময় থাকে না। তো যাই হোক, আমরা ধরে নিলাম নতুন যে গ্যাংটা এসেছে ওটা ভ্রামিং গ্যাংই বা ওই ধরনের একটা গ্যাং। ওই গ্যাংয়ের সকল মেম্বাররা চলে আসে। তো তাকেমিচি তো অনেক ঘাবড়ে যায়, কারণ তিনটা ডেটিজের মধ্যে অলরেডি দুইটা ডেটিজ গ্যাং এখানে চলে এসেছে, মানে তিনটা টপ গ্যাং এর মধ্যে অলরেডি দুইটা গ্যাং এখানে চলে এসেছে। আর সাউথ তখন বলে, তোমরা এখানে কি করছো? আর তখন ভ্রামিং গ্যাং এর ভাইস প্রেসিডেন্ট তাকেমি বলে, আমরা তোমার জন্য আসিনি রুকুহারা টেন্ডাই, আমরা এখানে এসেছি টোমানের সাবেক ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন হানাগাকি তাকেমিচির জন্য, আর আমরা তাকে আমাদের গ্যাংয়ে জয়েন করাতে চাই। আর তাকেমিচি তখন চমকে গিয়ে বলে, কি আমার জন্য এসেছে? আর তখন তাকেমি বলে, হ্যাঁ তাকেমিচি, তোমার জন্য আমরা এসেছি। আর তখন রুকুহারা টেন্ডার লিডার কাকুচো চলে আসে। তো আমরা তো পুরো শকড হয়ে যাই যে কাকুচো পুরো একটা গ্যাং এর লিডার, ভাই মানে মাইকের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে কাকুচো। মানে ইজানার যে সেকেন্ড হাত ছিল তোমরা সিজন 3 লাস্টে দেখেছিলে, এবং ও তো মরতে মরতে বেঁচে গিয়েছে, ইজানার সাথে গুলি খেয়েছিল। তো যাই হোক, কাকুচো তখন বলে, আমরা আর যাই করি, তোমাকে তাকেমিচিকে তো নিয়ে যেতে দিতে পারি না। আর তখন তাকেমি বলে, ও তাহলে ইজানার মৃত্যুর পরে তুমি এখন তাহলে সাউথকে রাজা বানিয়ে নিয়েছো। তো এখানে আমরা একটা জিনিস আবারও বুঝতে পারি যে কাকুচো কিন্তু কখনোই এজ এ লিডার হিসেবে ভালো ছিল না, ওর সবসময় কাউকে ফলো করার জন্য কাউকে দরকার ছিল। যেমন এর আগে ছিল ইজানা, আর এখনো সাউথকে ফলো করছে। তো কাকুচোর লিডার হলো সাউথ, হয়তো ওই গ্যাংটার হেড রয়েছে আর কি, মানে যতদূর বুঝতে পারলাম। তো যাই হোক, কাকুচোকে যখন টিটকারি করে তাকেমি বলে যে ইজানার মৃত্যুর পরে সাউথকে রাজা বানিয়ে নিয়েছো, কাকুচো তখন রিপ্লাই দেয়, তুমি কি শিনিচিরোকে ভুলে গিয়েছো? শিনিচিরোকে তো তুমি রাজা ভাবতে। তো এখানে একটা জিনিস আমরা জানতে পারি, এই যে ভ্রামিং গ্যাং, এই গ্যাং এর যে মেইন লিডাররা, তারা কিন্তু ফার্স্ট জেনারেশনের যে ব্ল্যাক ড্রাগন গ্যাংটা ছিল তার ফাউন্ডিং মেম্বার ছিল। আর ফার্স্ট জেনারেশনের ব্ল্যাক ড্রাগনের ফাউন্ডিং মেম্বার বা লিডার কে ছিল? অবশ্যই তোমাদের মনে থাকা উচিত, সেটা মাইকির বড় ভাই সানো শিনিচিরো ছিল। তো এরা কিন্তু সানো শিনিচিরোর ব্যাচমেট এবং তার সাথেই ওই ফার্স্ট জেনারেশনের ব্ল্যাক ড্রাগনের ফাউন্ডিং মেম্বার। তো বুঝতেই পারছো এই ভ্রামিং গ্যাং এর যে লিডাররা রয়েছে তারা কিন্তু অনেক সিনিয়র। তো এরপর আমরা দেখি রুকুহারা টেন্ডার অনেক মেম্বার্স বের হয়ে আসে, মানে ওদের সাইড থেকে টপ মেম্বাররা, যাদের মধ্যে থেকে একজনকে আমরা চিনতে পারি, যেমন মুচিজোকি, ওকে আমরা আগেও দেখেছি ইজানার দলে। আসে শিয়ান মাদারামে, ওকে আমরা ইজানার দলে এর আগে দেখেছি। আসে হাইটাইনি ব্রাদার্স, আর হাইটাইনি ব্রাদার্স কে তো চিনোই, শিকেলানকে নিয়ে এসেছিল আমাদের অ্যাংরি। তো যাই হোক, হাইটাইনি ব্রাদার্স এমন একটা টিম, ওরা সবসময় থাকে, এমনকি আমরা 12 বছর পর ফিউচারে গিয়েও কিন্তু দেখেছি ও মাইকির সাথে রয়েছে, ওদের আর ক্ষয় নাই। তো যাই হোক, এখানে আমরা দেখি ভ্রামিং গ্যাং থেকেও আরো 2-1 লোক সামনে চলে আসে। যেমন ভ্রামিং গ্যাং এর লিডার আসে হচ্ছে কাওয়ারাকা সেনজিকো, আর সেনজিকো এসেই তার হাতের ছাতাটা সাউথের দিকে ছুঁড়ে মারে, মানে অস্ত্রের মতো করে ছুঁড়ে মারে সাউথের দিকে। বাট সাউথ খুব সহজে এটাকে ডস করে দেয়। বাট সেনজো তখন ওই সুযোগে সারপ্রাইজ অ্যাটাক করে মাথা এবং অনেক জোরে একটা কিক মারে। আর তারপর আমরা দেখতে পাই সেনজোর ছাতাটা তাকেমিচির পাশে পড়েছিল। তো এই কারণে সেনজো তখন তাকেমিচিকে ছাতাটা তুলে দিতে বলে, আর সেনজো বলে, চলো এখন রুকুহারা টেন্ডার মেম্বারদের সবগুলোকে জানে মেরে ফেলবো। বাট তাকেমিচি তখন বলে, তাহলে এই হলো ভ্রামিং এর লিডার, মানে সেনজিকো বা সেনজোর নাম হবে আর কি, আমি আমাদের স্ক্রিপ্ট রাইটার না। তো যাই হোক, এরপর আমরা দেখি মাদারামের শিয়ন সবসময়ের মতো হাসছে এবং বলে, এই সেনজু ওই ভ্রামিং গ্রুপের লিডার, ওকে আমি তো একাই হারিয়ে দেবো। বাট তখনই ভ্রামিং গ্রুপের থেকে আরেকটা টপ লিডার আসে এবং সে শিয়নকে একটা মার দিয়ে বেহুশ করে দেয়। আর সে বলে, তোকে আমি সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবো। তো এই লোকটি কিন্তু ভ্রামিং গ্রুপের টপ এক্সিকিউটিভ এবং সাবেক ব্ল্যাক ড্রাগনের গার্ড ক্যাপ্টেন কেইজি আরাশি, এবং সেও কিন্তু শিনাচিরোর বন্ধু ছিল এবং শিনাচিরোর সাথেই ব্ল্যাক ড্রাগনের তৈরি করেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি মাদারামের শিয়ন ঠাস হয়ে পড়ে শুয়ে রয়েছে, এবং সিজন 3 লাস্টেও দেখেছি
ছিল এরকম মার খেয়ে পড়েছিল। তো ইনোপি তখন গিয়ে তাকেমিচিকে বলে এই হচ্ছে কেইজো আরাশি, মানে যে দাঁড়িয়ালাটা, যেটা সাদা দাঁড়িয়ালা। তো ব্ল্যাক ড্রাগনের ফার্স্ট ডিভিশনের ফাউন্ডিং মেম্বার, আর একে সবাই বেনকাই নামে চেনে। আর বেনকাই তখন ওদের লিডার, আই মিন ভ্রামিং গ্রুপের লিডার সেনজিকোকে বলে আজকে তো আমরা এখানে ফাইট করতে আসিনি, আজকে আমাদের মেইন মোটিভ হচ্ছে তাকেমিচিকে নিয়ে যাওয়া। তুমি কি আমাদের মেইন মোটিভ ভুলে গিয়েছো? বাট কাকুচো এই কথা শুনে রেগে দৌড়ে এসে বেনকাইকে দূরে মেরে ফেলে দেয়। আর কাকুচো বলে তাকেমিচি যদি আবারও ডেলিকুয়েনে, আই মিন গ্যাং জগতে ফিরে আসে, তাহলে শুধুমাত্র সে রুকো হারাতেই জয়েন করবে। কিন্তু তখনই একটা ছেলে সারপ্রাইজিংলি কাকুচোর পেছনে এসে দাঁড়ায় এবং বলে না, এমনটা তো হতে পারে না, এত সহজ তো নয়। আর কাকুচো তার শব্দ শুনে ভয় পেয়েছে আর বলে তুমি কখন আমার পেছনে চলে আসলে? আর এই ছেলেটা ছিল হচ্ছে ভ্রামিং গ্রুপের টপ এক্সিকিউটিভ ওয়াকাশা, এবং সে বলে দেখো তোমার এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকাই উচিত, কারণ তুমি যদি একটু নড়ো আমি তোমাকে জানে মেরে ফেলতে পারি। মানে কাকুচোকে ভয় দেখিয়ে দেয়। আর তখন ইনোপি তাকেমিচিকে বলে জানো তাকেমিচি, এই বেনকাই আর ওয়াকাশা এরা দুজন হচ্ছে লিভিং লিজেন্ড, সবাই তাদেরকে লিভিং লিজেন্ড বলে, এবং তারা ব্ল্যাক ড্রাগনের সবচেয়ে শক্তিশালী ফার্স্ট জেনারেশনের কম্বো ছিল। যেমন স্মাইলি আর অ্যাংরি ছিল, যেমন হাকাই আর মিৎসুয়া ছিল, এরকম ওরা দুজন কম্বো। আর তাকেমি হচ্ছে ব্ল্যাক ড্রাগনের ফার্স্ট জেনারেশনের ভাইস ক্যাপ্টেন ছিল, আর তাকে সবাই গড অফ ওয়ার নামে ডাকতো। আর শিনি ছিল সবাই তিনজন মিলেই মূলত ব্ল্যাক ড্রাগন তৈরি করেছিল। আর এখন তারা সবাই রয়েছে সেনজিকোর বানানো ভ্রামিং গ্যাংয়ে, আর এই জন্য এই গ্যাংটা এত বেশি শক্তিশালী। আর তখন আমরা দেখি হঠাৎ করে ড্রাকেন ফাইনাল উঠে দাঁড়ায় এবং হাসতে হাসতে বলে হাই হাই তোমরা এত কি সিন পাট করছো ভাই, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা কিন্তু দেইনি। আর সাউথ অনেকদিন ধরে আমার শরীরে এত গরম অনুভব হয়নি, তাহলে আয় নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেই। মানে ডাইরেক্ট ওই তোমার আরেকটা যে গ্যাং রয়েছে, মানে আমি গ্যাংটার নাম ভুলে গিয়েছি, মানে ফার্স্ট গ্যাং যেটা আসলে রুকুহারা গ্যাং, ওই রুকুহাঙ্গা গ্যাংয়ের যে তোমার লিডার সাউথ, ড্রাকেন ডাইরেক্ট ওকে চ্যালেঞ্জ দেয় যায় মারামারি করবো, এবং ড্রাকেন এখানে পুরো খেপে গিয়েছে। আর এখানেই 213 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বুঝতে পারছি অ্যাডভার্টাইজিং এর পরে যে পার্টটুকু দিয়েছি 210 থেকে 213 পর্যন্ত চ্যাপ্টার তোমাদের বুঝতে একটু কষ্ট হয়েছে, কারণ এত অল্প সময়ের মধ্যে এতগুলো ক্যারেক্টার ঢুকিয়ে দিয়েছে, তার উপর এটা হচ্ছে মানগা, তো একটু বুঝতে কষ্ট হবে। কিন্তু রেগুলারলি যখন ওদেরকে দেখবে, আগামী 2-3 পর্বে যখন রেগুলারলি ওদেরকে দেখবে, তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলছি, দেখো এখানে কার নাম কি, এটা দিয়ে একটা ভুল হতেই পারে, আমার গ্যাংয়ের নামও ভুল হতে পারে, কিন্তু আমি বোঝাতে পারলাম কিনা, তুমি বুঝতে পারলে কিনা, সেটাই দেখার বিষয়। কোন একটা উচ্চারণ, কোন একজনের নামের উচ্চারণ যদি আমি ভুল বলি, বা এখানে যদি কোন একটা আমি ভুল এক্সপ্লেন করি, তোমাদের দায়িত্ব হবে সেটা কমেন্টে সুন্দর করে লিখে দেওয়া, কারণ দেখো কেউ সব জানতে নয়। দেখো আমার র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেজ 420, তারপর র্যান্ডম অ্যানিমেশন, এছাড়াও আমার রিয়েল লাইফের অনেক কাজ থাকে। তো আমার পক্ষে কিন্তু তোমরা এনিমিতে যতখানি সময় দিতে পারো, অতখানি সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তবে তারপরেও তোমাদের রিকোয়েস্টে জাস্ট খালি আমি এই টোকো রিভেঞ্জার্সটা শেষ করে দিতে যাচ্ছি আমার হাত দিয়ে। এর কারণটা কি আমি বলি, কারণ আমার হাত দিয়ে অনেকে তোমরা ডিমন স্লেয়ার শেষ করেছো, তো এর জন্য যখন তোমার ডিমন স্লেয়ার দেখবে তখনই আমার কথা মনে পড়বে। তো এর জন্য হয়তো আমি টোকো রিভেঞ্জার্সে অনেক পরে এসেছি, বাট তারপরেও টোকো রিভেঞ্জার্স আমি একবারে শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে শেষ করতে চাই, যাতে আজ থেকে 1 বছর পরে আমি প্রফেশনে থাকি বা না থাকি, অন্তত টোকো রিভেঞ্জার্স, ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইজেন বা অন্য যে কোনো এনিমে রয়েছে যারা ফার্স্ট টাইম আমার সাথে দেখেছো, আমার কথা মনে হয় এতটুকু তো আমি চাইতেই পারি, তাই না? যাই হোক গাইস, কখনো কিন্তু ভুলো না, তাহলে খুব কষ্ট পাবো।